আপনার স্ত্রীর পেটে সাপের বাচ্চা। ডাক্তারের মুখে এমন কথা শুনে খুবই অবাক হই আমি। নিমিষে এই খবরটা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। দলে দলে মানুষ আসতে শুরু করলো আমার স্ত্রীকে দেখতে। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, কি হচ্ছে এসব? আর এই ডাক্তার এগুলো কি বলছে? একটা মানুষের পেটে সাপের বাচ্চা কি করে থাকতে পারে? আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কি বলছেন আপনারা এগুলো? ডাক্তার বলল, সেটা তো আমরাও বলি, একটা মানুষের পেটে সাপের বাচ্চা আসবে কোথা থেকে? কিন্তু আমরা সত্যি বলছি। আমি ডাক্তারকে বললাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে আমার স্ত্রীর পেটে একটা সাপের বাচ্চা আছে। ডাক্তার যে পরীক্ষা করেছে সেইখানে স্পষ্টভাবে প্রমাণিত যে এটা মানুষের বাচ্চা নয়। ডাক্তার আমাকে সেই প্রমাণগুলো এনে দেখালো। আমি দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ডাক্তার আমাকে আরও বলল, আপনার স্ত্রীর পেটের যে সাপের বাচ্চা, এটা বললে ভুল হবে। আমরা ভালো করে পরীক্ষা করে জানতে পারলাম এটা সাপেরও বাচ্চা না, আবার পুরো মানুষের বাচ্চাও না। এটা হলো একটা অর্ধ মানব, মানে অর্ধেক অংশ সাপ আর বাকি অর্ধেক অংশ মানুষের মতো। ডাক্তারের কথা শুনে আমার শরীরে কাঁটা দিতে শুরু করলো। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, এই ভয়ঙ্কর বাচ্চাটাকে নষ্ট করে দিন, এই জন্য পরে যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি হয়। ডাক্তার বলল, ক্ষতি হবে কি না জানি না, তবে এই বাচ্চাটাকে কোনোভাবেই নষ্ট করা সম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন নষ্ট করা সম্ভব নয়? ডাক্তার বলল, আপনার স্ত্রীর সমস্যা হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, সমস্যা হতে পারে মানে? ডাক্তার বলল, আপনার স্ত্রীর পেটের বাচ্চার বয়স হলো 8 মাস, ডেলিভারির মাত্র আর 2 মাস বাকি। এখন যদি এই বাচ্চাটিকে নষ্ট করতে চান তাহলে আপনার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। কিন্তু মাকে কি বলবো? মা যদি এসব জানতে পারে তাহলে আমার স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আরও বলেছে, যদি প্রথম সন্তান ছেলে না হয় তাহলে নাকি খবর আছে। ছেলে সন্তান তো দূরের কথা, আমার স্ত্রীর পেটে হলো সাপের বাচ্চা। এই কথা মাকে কি করে বলবো আমি? 2 বছর পর নীলা প্রেগনেন্ট হয়েছে। আমি এই খবর শুনে খুবই খুশি হয়েছি। আজ বাড়িতে এসেই নীলাকে হাসপাতালে নিয়ে আসি পরীক্ষা করার জন্য যে বাচ্চাটা ছেলে না মেয়ে। আর হাসপাতালে যা সব ঘটে গেল তা তো আপনারা দেখতেই পেলেন। ডাক্তার এসে জানালো আমি এখন নীলাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। এত সব ঘটনার কিছুই লীলা জানে না, ওকে কিছুই জানায়নি ও চিন্তা করবে বলে। আমি নীলাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলাম। নীলাকে দেখে সব মানুষগুলো সরে যাচ্ছিল। নীলা আমাকে জিজ্ঞেস করলো, সবাই সরে যাচ্ছে কেন আমাকে দেখে? আমি বললাম, তুমি তো প্রেগনেন্ট, তাই সবাই যাওয়ার জন্য জায়গা দিচ্ছে। আমরা দুজনে বাড়ি ফিরে আসলাম। আসতেই মা জিজ্ঞেস করলো, বাচ্চাটা ছেলে না মেয়ে রে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মা, বাচ্চাটা ছেলে। আমার কথা শুনে মা খুবই খুশি হলো আর বলল, চলো বৌমা, তোমাকে খেতে দিই। সেদিন রাতের ঘটনা। নীলা শুয়েছিল, আমি বাইরে গিয়েছিলাম। রুমে ঢুকেই আমি খুব অবাক হলাম। নীলা শাড়ি পরেছিল। আমি খেয়াল করলাম নীলা সম্পূর্ণ পেট নীলাবর্ণ ধারণ করেছে। ওর পেট দেখতে কি যে ভয়ানক লাগছিল, কি বলবো আপনাদের। আমি দেখলাম নীলার পুরো পেট নীল হয়ে গেছে আর সাথে সাথে পুরো শরীরও। এমন দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি আস্তে আস্তে নীলার দিকে এগিয়ে গেলাম আর ভয়ে ভয়ে ওর পেটে হাত রাখলাম। আমি ওর পেটে হাত রাখতেই ওর নীল বর্ণটা আস্তে আস্তে হারিয়ে গেল। আমার হাতের স্পর্শে নিমিষেই হারিয়ে গেল ওই নীল রঙটা। আমার হাতের স্পর্শে নীলার ঘুম ভেঙে গেল। নীলা উঠে একটু হেসে আমাকে জিজ্ঞেস করলো, কি করছো? আমি নীলাকে বললাম, দেখছিলাম আমাদের বাবুটা কি করছে। আমার কথা শুনে নীলা হাসতে লাগলো আর বলল, কাছে এসো। আমি নীলার কাছে গেলাম। নীলা বলল, তোমার কানটা আমার পেটের কাছে নাও আর বাবুকে জিজ্ঞেস করো ও কী করছে। আমি নীলার কথাই ভয় পেলাম। একটু আগে যা দেখলাম তারপরে নীলার পেটের কাছে যেতে খুব ভয় লাগছে। কিন্তু নীলাকে বুঝতে দিলে চলবে না
যে এগুলো আমি দেখেছি, তাই বাধ্য হয়ে নীলার পেটের কাছে আমার কানটা নিতে হলো। এবার নীলা আমাকে বলল, জিজ্ঞেস করো বাবু, তুমি কি করো? কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, বাবু তুমি কি করো? আমি হঠাৎ নীলার পেটের ভিতর থেকে এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। শব্দ শুনেই আমার গলা শুকিয়ে গেল। একটা মানুষের পেট থেকে এসব ভয়ঙ্কর শব্দ আসতে পারে কিভাবে? নীলা আমাকে জিজ্ঞেস করলো, কি শুনতে পেলে? আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কি শুনতে পেয়েছি, তুমি তা শুনতে পাওনি? নীলা বলল, কই না তো, আমি কিছু শুনতে পাইনি। কি আজব ব্যাপার, দুজনেই পাশাপাশি বসে আছি, আমি যা শুনতে পেলাম নীলা তা শুনতে পেল না। নিশ্চয়ই এখানে কিছু একটা গোলমাল তো আছেই। আমি আর কথা বাড়ালাম না, নীলাকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলার কথা, আমি আমার বাইকের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। বাইকের চাবি খুঁজতে খুঁজতে আমার চোখটা খাটের নিচে গেল, আর আমি দেখতে পেলাম খাটের নিচে বড় কিসের যেন খোসা পড়ে আছে। আমি বাইরে বের করে খুবই অবাক হলাম। এটা তো কোনো একটা বড় সাপের শরীরের পুরাতন চামড়া, কিন্তু এটা আমার বিছানার নিচে আসলো কিভাবে? এবার আমার একটু সন্দেহ হতে শুরু করলো। নীলার পেটে সাপের বাচ্চা, অন্যদিকে খাটের নিচ থেকে সাপের চামড়া পাওয়া মোটেও কাকতালীয় ব্যাপার নয়। নিশ্চয়ই কোনো একটা সাপ তো আমাদের ঘরে আছেই, কিন্তু দীর্ঘ 3 বছর ধরে নীলার সাথে থাকছি, কখন এসব মনে হয়নি যে নীলার ঘরে কেউ এসেছিল। আমার মাথা কাজ করছিল না, কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত। আমি নীলাকে ডাকলাম আর জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো আমাদের ঘরে কোনো সাপ দেখেছিলে? নীলা অবাক হলো আর জিজ্ঞেস করলো, সাপ কোথা থেকে আসবে আমাদের রুমে? আমি বললাম, না এমনি জিজ্ঞেস করলাম। নীলা আমার প্রশ্ন শুনে ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইল। আমিও আর কিছু বললাম না, চলে গেলাম আমার বন্ধুর বাড়িতে আর বন্ধুকে সব খুলে বললাম। বন্ধু আমার কথা শুনে খুবই অবাক হলো আর আমাকে বলল, তোর কথা যদি সত্যি হয় তাহলে তোর সাপুরের সাথে দেখা করা দরকার, যিনি সাপ সম্পর্কে সব জানেন। আমার বন্ধু আমাকে বলল, তুই তোর স্ত্রীকে নিয়ে ওনার কাছে দেখিয়ে নিয়ে আয়। আমি বাড়ি ফিরে এলাম। এসেই দেখি মা নীলাকে বকছে, নীলা কি যেন করেছে তার জন্য। আমি আর মাকে কিছু বললাম না, হয়তো নীলার কোনো দোষ আছে। পরে নীলা ঘরে এলে জিজ্ঞেস করলাম, মা তোমাকে বকছিল কেন? নীলা বলল, খাইনি বলে। আমি নীলাকে বললাম, যাও খেয়ে আসো। নীলা গিয়ে খেয়ে আসলো। আমরা শুয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে মায়ের চিৎকারের আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙল। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম আর এসে দেখি মা উঠোনের মাঝখানে পড়ে আছে। মাকে তুলে ঘরে নিয়ে আসলাম আমি। কিছুক্ষণ পরে মায়ের হুঁশ ফিরল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছিল তোমার সাথে? মা বলল, একটা বড় সাপ তাকে ছোবল দিতে চেয়েছিল, আর সাপটা নাকি অনেক বড়, ওর আকার নাকি মানুষের থেকেও বড় হবে। এবার আমার পুরোপুরি বিশ্বাস হলো এটা একটা সাপেরই খেলা। নীলার পেটে সাপের মতো বাচ্চা আর মাকে ভয় দেখানো, এটা ওরই কাজ। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কাল ওই সাপুরের সাথে দেখা করবই। পরের দিন সকালবেলা আমি নীলাকে বললাম, আমরা এক জায়গায় যাব, রেডি হয়ে নাও। নীলা জিজ্ঞেস করলো, কোথায় যাব? আমি বললাম, গেলেই বুঝতে পারবে। আমি নীলাকে নিয়ে ওই সাপুরের রাস্তায় চলে গেলাম। আমার বন্ধু আমাদের কথা বলে রেখেছিল। আমাদের দেখেই সাপুরে বলল, বসে পড়ো এখানে। আমরা দুজনেই বসে পড়লাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওই সাপুরে খুব ভয় পেয়ে গেল। সাপুরে ভয়ে ভয়ে বলল, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো তোমাদের সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। ও খুবই ভয়ানক এবং শক্তিশালী, কাউকে আটকানোর ক্ষমতা কারো নেই। এই কথাটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। নীলা তো ভয়ের চোটে আমাকে জড়িয়েই ধরেছে আর বলছে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি নীলাকে বললাম, তুমি ভয় পেও না, কিছুই হবে না। নীলা আমাকে আরও জিজ্ঞেস করলো, এই লোকটি কী সব বলছে? কে আমাদের বাঁচতে দেবে না? কে মেরে ফেলবে আমাদের? আসলে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে নীলাকে সত্যি কথাটা বলতেও পারছি না। আমি নীলাকে বললাম, চলো আমরা এখান থেকে চলে যাই।
আমি নীলাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি আসতেই নীলা রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। আসলে মেয়েটা খুবই ভয় পেয়ে গেছে। ওই সাপুড়ে যেভাবে মেরে ফেলার কথা বলেছে, যে কেউ ভয় পাওয়ারই কথা। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমি কি সত্যি কথাটা নীলাকে বলে দেব? কিন্তু সত্যি কথাটা যদি নীলা জানতে পারে তাহলে তো সহ্য করতে পারবে না। আমি আর কিছু ভাবতে পারছি না। কিন্তু একটা বিষয় ভেবে আমার খুব অবাক লাগছে যে এই সাপটা কেন আমাদের পিছনে পড়ল, আর কী বা তার পরিচয়। ওর যদি কোনো ক্ষতি করার থাকতো তাহলে তো এতদিনই করেই ফেলতে পারতো। কিন্তু আজব ব্যাপার, আজ পর্যন্ত আমার পরিবারে কেউ এই সাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে এই সাপটা কী চাচ্ছে? আমি আমার কথাগুলো আমার পরিবারের সাথে শেয়ার করতে পারছি না শুধু নীলার জন্য। মা যদি জানতে পারে এসব ঘটনা তাহলে নীলাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। বিষয়গুলো নিজের মধ্যে চেপে রাখতে রাখতে আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরের আলো বাতাস নিতে আমি সরাসরি আমার বন্ধুর বাসায় চলে গেলাম। গিয়ে সব কিছু খুলে বললাম, যা যা ওই সাপুরের ওখানে হয়েছে। বন্ধু সব শুনে বলল, যখন সাপুরে বলেছে তাহলে নিশ্চয়ই এটা শক্তিশালী কিছু একটা হবেই। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, তাহলে কি করব এখন, তুই বলে দে। বন্ধু বলল, চিন্তা করিস না, উপরওয়ালা একটা না একটা রাস্তা ঠিকই বের করে দেবে। আমার বন্ধু আমাকে বলল, আমাদের গ্রামে নাকি একজন কবিরাজ আছে যিনি সব ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ করেন। ওনার সাথে একবার দেখা করলে কেমন হয়, যদি উনি তোকে কোনো সাহায্য করতে পারেন। আমি বললাম, চল তাহলে এক্ষুনি কবিরাজ সাহেবের সাথে কি দেখা করে আসি। আমি আমার বন্ধুকে সাথে নিয়ে কবিরাজের বাড়ি চলে গেলাম। আমরা গিয়েই দেখি উনি বাড়িতেই আছেন। আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। উনি আমার কথা শুনে আমাকে বলল, নিশ্চয়ই তোমার ঘরে ভয়ঙ্কর শক্তিশালী সাপ প্রবেশ করে। আমি বললাম, এর হাত থেকে রেহাই পাওয়া কি কোনো উপায় নেই? কবিরাজ মশাই বলল, তোমার বাড়ির চারপাশটা তাবিজ দিয়ে বন্ধ করতে হবে। কবিরাজ সাহেব আমাকে একটা তাবিজ দিল আর বলল, এটা তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিও, আর খেয়াল রেখো এটা যেন তার হাত থেকে কখনো খোলা না হয়। কবিরাজ সাহেব বলল, উনি কাল আমাদের বাড়িতে এসে চারপাশ বন্ধ করে দিয়ে যাবেন। আমি ওখান থেকে চলে আসলাম আর এসেই নীলাকে ওই তাবিজটা পরিয়ে দিলাম আর বললাম, আমার হুকুম ছাড়া এই তাবিজ খুলবে না। পরের দিন সকালবেলা কবিরাজ সাহেব আমাদের বাড়িতে আসলো আর বাড়ির চারপাশে তার তাবিজগুলো পুঁতে দিল আর আমাকে বলল, আর কোনো সমস্যা নেই, আমি বাড়ির চারপাশ বন্ধ করে দিয়েছি, ওই সাপ আর ভিতরে ঢুকতে পারবে না। কবিরাজ সাহেব আমার সাথে কথা বলা শেষ করে চলে গেল। আসলে আমি তখন বুঝতে পারিনি ওনার সাথেই এটাই আমার শেষ কথা। পরের দিন সকালবেলার কথা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বন্ধুর ফোন এলো আর ও আমাকে জানালো কবিরাজ সাহেব আর বেঁচে নেই, উনি মারা গেছেন। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেল উনি? আমার বন্ধু বলল, ওনাকে সাপে কেটেছে, তুই তাড়াতাড়ি ওনার বাড়িতে চলে আয়। আমি ঘুম থেকে উঠেই দৌড়তে লাগলাম আর কবিরাজ সাহেবের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি তাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে। আমার বন্ধু আমাকে বলল, বিভিন্ন জায়গা থেকে নামি দামি ওঝারা এসেছে, কিন্তু কেউ বিষ নামাতে পারছে না। সবাই একই কথা বলছে, এ কোনো সাধারণ সাপের বিষ না, এটা হলো এক ভয়ঙ্কর সাপের বিষ। এর বিষ নামানোর ক্ষমতা নাকি কারও নেই। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওরই কাজ। আমাদের সাহায্য করার জন্য কবিরাজ সাহেবকে মেরে ফেলা হয়েছে, আর কিছু করার নেই। কবিরাজ সাহেবকে পাশের কবরস্থানেই দাফন করা হয়েছে। সারাদিন কবিরাজ সাহেবের বাড়িতেই ছিলাম। ওনাকে দাফন করার আগ পর্যন্ত আমি আর আমার বন্ধু ওই বাড়িতেই কাটালাম। তাই বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বন্ধুকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরেই আমি আমাদের রুমের দিকে যেতে থাকি। আমাদের রুমে ঢুকেই একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি দেখতে পেলাম মস্ত বড় একটা সাপ আমার স্ত্রী নীলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম।
আমার চিৎকারের শব্দটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে সময় লাগলো না। বাড়ির সবাই আমার চিৎকারের আওয়াজ শুনে আমার রুমে দৌড়ে এলো। কিন্তু আজব ব্যাপার কি জানেন, বাড়ির সবাই ওখানে আসার আগেই সাপটা ওখান থেকে চলে গেল। আমার চিৎকারের শব্দ শুনেই সাপটা নীলাকে ছেড়ে দেয় আর নিমেষেই ঘর থেকে পালিয়ে যায়। সবাই আমার রুমে এসে জিজ্ঞেস করতে থাকলো, কি হয়েছে তোর, এভাবে চিৎকার দিলি কেন? মা জিজ্ঞেস করলো, কী রে বাবা, কথা বল, কি হয়েছে, এইভাবে চিৎকার করলি কেন? আমার চিৎকারের শব্দে নীলারও হুঁশ ফিরে এসেছে। মা আমাকে বারবার জিজ্ঞেস করছে কেন চিৎকার দিলাম, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। ভয়ের চোটে আমার গলা শুকিয়ে গেছে, ফলে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মা এবার নীলার কাছে গেল আর নীলাকে জিজ্ঞেস করলো, বৌমা, কি হয়েছিল তোমাদের রুমে যে ও এভাবে চিৎকার দিল? নীলা বলল, কই, কিছুই তো হয়নি মা, আমি তো শুয়েছিলাম। আর আপনার ছেলে চিৎকারের আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি মাকে বললাম, মা, আমি জল খাবো। মা ভালোই বুঝতে পেরেছে আমি অনেক বেশি ভয় পেয়ে এবং ঘাবড়ে গিয়েছি। মা আমার জন্য খাবারের জল নিয়ে এলো। আমি জলটুকু খেলাম আর আমার মাথায় হাত বুলাতে থাকলো আর জিজ্ঞেস করলো, বাবা, এখন একটু বল তো চিৎকার করলি কেন? আমি মনে মনে ভাবলাম, একটা সাপ যে নীলাকে জড়িয়ে ধরেছিল এই কথা মাকে বলা যাবে না, বললে সমস্যা হতে পারে। আমি মাকে বললাম, মা, আমার রুমে আমি বড় একটা সাপ দেখেছি। মা জিজ্ঞেস করলো, কেমন সাপ? আমি মাকে বললাম, মা, সাপটা অনেক বড়, একটা মানুষকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতে পারবে। মা বলল, বুঝতে পেরেছি, ওই দিন আমি যেই সাপটা দেখেছি তুইও আজ ওই সাপটাই দেখেছিস। মা আমাকে আরও জিজ্ঞেস করলো, এই সাপটা কেন আমাদের পিছনে পড়ে আছে? আর এটা কোনো সাধারণ সাপ হতে পারে না, কারণ সাধারণ কোনো সাপ আকৃতিতে এত বড় হয় না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এখানে। মা আমাকে বলল, একটা কথা বলতো, তুই কি আমাদের থেকে কিছু গোপন করছিস? আমি খানিকক্ষণ চুপ থেকে বললাম, কই না তো মা। মা আর কিছু বলল না। মা বলল, ঠিক আছে, তোরা দুজনে শুয়ে পড়। মা আমাদের রুম থেকে চলে গেল। নীলা আমাকে জিজ্ঞেস করলো, আজকাল কি হয়েছে তোমার? তুমি কেমন জানি হয়ে গেছো, আর কী সব নিয়ে সারাদিন টেনশন করো। তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? কিসের এত টেনশন তোমার? আমি সত্যি কথাটা বলতে চাই না। নীলাকে বললাম, তেমন কিছু না, শরীরটা ভালো যাচ্ছে না। নীলা বলল, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমি শুয়ে পড়লাম, আরে নীলা আমার মাথায় হাত বুলোতে থাকলো। নীলার হাত বুলানোর ফলে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঠিক মধ্যরাতে কারো গুংরানোর শব্দে আমার ঘুম ভাঙলো। আমি উঠে বিছানায় বসলাম। খেয়াল করলাম নীলা ব্যথায় ছটফট করছে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর পুরো শরীরে যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমি নীলার দিকে একটু গভীর দৃষ্টিতে তাকালাম, আর তাকিয়েই খুবই অবাক হলাম। আমি খেয়াল করলাম নীলার সমস্ত শরীরে যেন নীল বর্ণ ধারণ করেছে। এতটা নীলা হয়েছে যে ওই নীল আলোয় নীলার সমস্ত শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আরও খেয়াল করলাম নীলার পেটের ভিতর থেকে শব্দ আসছে। নীলা যেমন শব্দ করছে ঠিক নীলার পেটের থেকে ওই একই রকম শব্দ ভেসে আসছে। ভয়ের চোটে আমার শরীর হিম হয়ে গেল। আমি ভয়ে ভয়ে নীলাকে ডাকলাম। কিছুক্ষণ পরে নীলা ওর চোখ খুলল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এমন করছো কেন নীলা? নীলা বলল, তার পেট সহ সমস্ত শরীর প্রচণ্ড ব্যথা করছে। আমার আর বোঝার বাকি রইল না এটা বিষের প্রভাব। সারা শরীরে নীল হয়ে যাওয়া, শরীরে ব্যথা হওয়া, এসব বিষের জন্যই হচ্ছে। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। নীলা ঘুমিয়ে পড়ল। আমি বাকি রাতটুকু আর ঘুমালাম না, শুধু বসে বসে ভাবলাম কি করা যায়। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমি আমার মোবাইলটা বের করলাম আর নেটে সার্চ করতে থাকলাম এই সাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কি না। আমি খুঁজতে খুঁজতে এমন একজন লোকের নাম নেটে খুঁজে পেলাম যিনি সকল প্রকার সাপের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারেন। আমি ওনার সম্পর্কে সব খোঁজ খবর গুগল থেকে নিয়ে নিলাম। আমি জানতে পারলাম উনি একজন শক্তিশালী ওঝা। উনি আমাদের এলাকার উল্টো পাশে হিমালয়ের কাছে থাকে।
আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কাল ওনার সাথে দেখা করতে আমি ওনার আশ্রমে যাব। পরের দিন সকালবেলা আমি আমার বন্ধুকে ফোন দিলাম আর বললাম আমি হিমালয়ে যাব, তুই কি আমার সাথে যেতে পারবি? আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু হঠাৎ হিমালয়ে কেন? আমি বললাম যেতে যেতে বলবো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আমি যেতে যেতেই আমার বন্ধুকে সব বললাম। আমরা আশ্রমে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। আমি ওখানে গিয়েই ওঝাকে সব খুলে বললাম। ওই ওঝা আমার সব কথা শুনে বলল, তোমার ঘটনা শুনে মনে হচ্ছে এটা কোনো ইচ্ছাধারী নাগের কাজ। উনি আরও বলল ওনাকে আমাদের বাড়িতে যেতে হবে, তবেই উনি কিছু করতে পারবে। আমি ওনাকে আমার সাথে নিয়ে এলাম। রাস্তায় আসার সময় নীলার সব কথাও আমি ওনাকে বললাম, কিন্তু আজব ব্যাপার, উনি আমার সাথে একটাও কথা বলেনি গাড়িতে থাকা অবস্থায়। আমরা বাড়িতে এসে গেলাম। বাড়িতে এসেই আমি নীলা আর মাকে ডাকলাম আর বললাম, দেখো কাকে নিয়ে এসেছি। নীলা বাইরে বেরিয়ে এলো। নীলা বাইরে আসতেই ওই ওঝা দৌড়ে গিয়ে নীলার টুটি মানে নীলার গলাটা চেপে ধরল আর বলতে থাকলো, তুই এখানে কি করছিস? আমি জিজ্ঞেস করছি এইসব কি করছেন, ছাড়ুন আমার নীলাকে। উনি আমাকে বলল, বৎস, এটা তোমার নীলা নয়। আমি বললাম, এ আমার নীলা না তো, কে আমার নীলা? উনি আমাকে বলল, এই শরীরটা হলো একজন নাগিনের শরীর, আর এই মেয়েটা একটা ইচ্ছাধারী নাগিন। আমি বললাম, ফালতু কথা বলার জায়গা পান না? আমি আপনার কথা বিশ্বাস করি না। নীলা কোনো সাপ নয়, নীলা হলো আমার স্ত্রী আর একজন সাধারণ মানুষ। ওঝা আমাকে বলল, বৎস, তুমি কিন্তু ভুল করছো, আর এর জন্য তোমাকে পরে সমস্যায় পড়তে হবে। আমি ওঝাকে বললাম, আমি আপনাকে এখানে এনেছিলাম ওই সাপটাকে এই বাড়িতে আসা বন্ধ করতে, আর আপনি কি করছেন? আপনি আমার স্ত্রীকেই দোষারোপ করছেন। লাগবে না আপনার কোনো সাহায্য আমার, আমি অন্য কাউকে ডেকে নেব, আপনি এখান থেকে চলে যান। ওঝা বলল, আমি এই মেয়েটার আসল রূপ বের না করে এইখান থেকে যাব না। আমি বললাম, এখান থেকে চলে যান বলছি, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব বলে দিলাম। এবার ওই ওঝাটা একটু ভয় পেল, কারণ পুলিশরা এসব বিশ্বাস করে না, তারা তাকে ধরে নিয়ে যেতে পারে। এই ভয়ে উনি বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি এই মেয়েটা একটা ইচ্ছাধারী নাগিন। ও খুবই ভয়ঙ্কর, ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওঝা যাওয়ার আগে আমার কাছে এগিয়ে গেল আর আমাকে বলে গেল, বৎস, সাবধানে থেকো, আর হ্যাঁ, রাতের বেলা নিজের স্ত্রীর দিকে খেয়াল রেখো, তাহলেই সব বুঝতে পারবে। ওঝা আমাদের বাড়ি থেকে চলে গেল। উনি বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। নীলা দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ফেলল আর চিৎকার করে কাঁদতে থাকলো। মা আমার কাছে আসলো আর জিজ্ঞেস করলো, এতক্ষণ যা কিছু হলো এসবের মানে কি ছিল? আমি মাকে বললাম, না, মনে হয়েছে কি মা? মা ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, তোর এত বড় সাহস, এই বাড়িতে ওঝা নিয়ে এসে বাড়ির বউকে সবার সামনে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? আমি গালে হাত বুলাতে বুলাতে বললাম, মা আমার কথাটা একটু শোনো। মা বলল, না, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তোর বোঝা উচিত ছিল এসব ওঝারা টাকার বিনিময়ে মানুষকে মিথ্যা নাটক করে মানুষের সাথে। মা আমার কোনো কথাই শুনল না। মা রেগে ওনার ঘরে চলে গেল। আমি বুঝতে পারছি না এখন আমার কী করা উচিত। আমি কি করতে গিয়ে কী করে ফেললাম। আমি আমাদের ঘরে গেলাম আর দরজার সামনে গিয়ে ডাকলাম, নীলা, নীলা প্লিজ আমার সাথে রাগ করো না। নীলা দরজা খুলছে না। আমি বললাম, নীলা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অনেকক্ষণ পরে নীলা দরজা খুলল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আমি আর কখনো করব না। নীলাকে বললাম, প্লিজ এবার তো একটু হাসো। নীলা একটু হাসলো। কয়েকদিন পরের কথা, আমার বোন আমাদের বাড়ির পাশের খেতে গিয়েছে সবজি তুলতে, কিন্তু একটা সাপ ওর পায়ে কামড় দেয়। সাথে সাথে আমার বোন জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আমি দৌড়ে গিয়ে দেখি ওকে সাপে কেটেছে। আমি ওকে ঘরে নিয়ে আসি। বাড়ির সবাই ভয় পেয়ে গেল যে এটা কোনো বিষাক্ত সাপ নয় তো। নীলা দৌড়ে এসে আমাদের সবাইকে সরে যেতে বলল। তারপর ওর মুখটা আমার বোনের পায়ে লাগালো। যেখানে সাপটা কেটেছে
লাগিয়েই বলল, ভয়ের কিছু নেই, এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা সাধারণ একটা সাপ। নীলার এই কাণ্ড দেখে আমার মা আর আমি দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। নীলা এটা কি করলো? মা আমাকে তার ঘরে ডাকলো আর বলল, এটা আমি কি দেখলাম? আমিও মাকে বললাম, মা আমিও বিশ্বাস করতে পারছি না। মা আমাকে বলল, তার মানে ওই ওঝা যা বলেছে তা কি সত্যি? আমি মাকে বললাম, মা নীলা যদি সত্যি কোনো সাপ হতো, তাহলে ওর যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলেও আমাদের কোনো ক্ষতি করলো না কেন? মা বলল, তাই তো। আমি মাকে বললাম, তুমি নীলাকে কিছু বলো না, দেখা যাক কি হয়। সেদিন রাতের ঘটনা, আমি আর নীলা আমার ঘরে শুয়েছিলাম। বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম কি করে বুঝবো নীলা মানুষ নাকি সাপ। আসলে আমি আমার চোখ দুটো বন্ধ করে ভাবছিলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম নীলা বিছানা থেকে উঠে পড়ল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে রাখলাম। নীলা আমার কাছে আসলো আর ভালো করে নিশ্চিন্ত হলো আমি ঘুমিয়ে পড়েছি কি না। নীলা মনে করলো আমি ঘুমিয়ে পড়েছি। এবার নীলা আস্তে করে ঘরের দরজাটা খুলে আর বাইরে বেরিয়ে গেল। আমি এবার উঠে পড়লাম। এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে নীলা কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আমিও নীলার পিছু নিলাম। নীলা বাড়ির পাশে জঙ্গলে গেল। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ পর একটা মস্ত বড় সাপ নীলাকে পেঁচিয়ে ধরল, আবার কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর আমাদের ঘরে চলে এলাম। আমি ঘরেই বসে রইলাম। একটু পরে নীলা চলে এলো আর আমাকে জেগে থাকতে দেখে খুবই অবাক হলো। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? নীলা বলল, না মানে বাথরুমে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলিস না, তুই যেখানে গিয়েছিলি আমিও সেখানেই গিয়েছিলাম তোর পিছু পিছু। আমি এবার নীলার চুলের মুঠি ধরে ফেললাম আর জিজ্ঞেস করলাম, বল কে তুই? নীলা বলল, আমি তোমার নীলা। আমি হাতে একটা ছুরি তুলে নিলাম আর নিজের গলায় ধরে বললাম, বল কে তুই? যদি না বলিস তাহলে নিজেকেই শেষ করে দেব। নীলা বলল, প্লিজ এসব করো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমার জন্যই তো এত কিছু করা। হ্যাঁ বলছি আমি কে। নীলা বলল, আমি হচ্ছে একটা ইচ্ছাধারী নাগিন। এই কথাটা শুনে আমার ভিতরটা কেঁপে উঠল। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, ওই ওঝা যা বলেছে তাহলে তার সবই সত্যি? নীলা বলল, হ্যাঁ সবই সত্যি। আমি ঠাস করে নীলার গালে একটা চড় বসিয়ে দিলাম আর বললাম, কি ক্ষতি করেছিলাম তোর যে আমার সাথে এত বড় একটা মিথ্যা নাটক করলি? নীলা বলল, আমি তোমার সাথে কোনো মিথ্যে নাটক করিনি, তুমি বিশ্বাস করো। আমি নীলাকে বললাম, আমি আর তাকে বিশ্বাস করি না। তুই একটা প্রতারক। তুই আমাকে ঠকিয়েছিস এবং আমার মা বাবাকে ঠকিয়েছিস। আমি তোর মতো মেয়ের সাথে থাকতে চাই না। নীলা আমাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমার পিঠে ওর হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছিল। আমি এক ঝটকায় নীলাকে ছাড়িয়ে নিলাম আর ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, বিয়ের দিন যারা তোর মা বাবা ছিল ওরা কারা? নীলা বলল, ওনারা সত্যিই আমার বাবা মা ছিল। মানুষ রূপে এসে ওনারা নাকি বিয়েটা দিয়েছে। আমি তো নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না। যাদের সাথে আমি খেলাম, থাকলাম, ঘুরলাম, তারা নাকি মানুষ নয়, তারা নাকি একজন সাপ। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, তাহলে প্রতিদিন তোর কাছে যে সাপ আসে ওইটা কে? নীলা চুপ করে আছে। আমি ধমকের সুরে জিজ্ঞেস করলাম, বল ওইটা কে? নীলা বলল, ওটা ওর বোন। আমি জিজ্ঞেস করলাম, তোকে পিছিয়ে ধরে থাকার মানে কি? নীলা আমাকে বলল, ও এখন সাপ ঠিকই, কিন্তু ওর শরীরে এখন না আছে কোনো বিষ, না আছে কোনো শক্তি। ওকে নাকি এই মানুষ রূপে থাকতে অনেক শক্তির প্রয়োজন হয়, তাই ওর বোন প্রতিদিন এসে ওকে শক্তি দিয়ে যায়। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে কেন বিয়ে করলি? আমি তোর কি ক্ষতি করেছি?
নীলা বলল, বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করেছি। নীলা আরও বলল, যেদিন ও আমাকে প্রথম দেখে ওই দিন থেকেই নাকি ও আমাকে ভালোবেসে ফেলেছে। তারপর আমাকে বিয়ে করার জন্য এত নাটক। আমি বললাম, তোর একটা কথাও বিশ্বাস করি না আমি, তোর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। নীলা বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি বললাম, কখনো দেখেছিস একটা সাপ আর একটা মানুষকে একসাথে থাকতে? আর শুধু তোর জন্য আমার সন্তানের এই অবস্থা। আমার সন্তানকে এত কষ্ট পেতে হচ্ছে, আর এই প্রথম পৃথিবীতে কোনো অর্ধ মানব আসতে চলেছে, আর এসব কিছুর জন্য তুই দায়ী। আমি নীলাকে আরও বললাম, আমি এখন বাইরে চলে যাচ্ছি। আমি চাই না তুই আর এই বাড়িতে থাকিস। আমি কোনো নাগিনীর সাথে ঘর করতে চাই না। আমি আরও বললাম, আমি বাইরে থেকে এসে যেন তোকে এই বাড়িতে না দেখি। যদি দেখি তাহলে আমার মায়ের কসম, আমি আমার জীবন শেষ করে দেব। এই বলে আমি বেরিয়ে আসতে চাইলাম। নীলা আমার দুটো পা জড়িয়ে ধরল আর বলল, দয়া করো আমাকে, এমন কসম দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি বললাম, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার কথা শেষ। যদি আমি এসে তোকে এই বাড়িতে পাই তাহলে তুই আমার মরা মুখ দেখবি। নীলা এবার আমার পা ছেড়ে দিল আর বলল, না, আমি তোমাকে হারাতে চাই না, তুমি যা বলবে তাই করব। আমি আমাদের ঘর থেকে চলে আসলাম। বাইরে খুব বৃষ্টি। আমি বৃষ্টিতে ভিজছিলাম আর চিৎকার করে কাঁদছিলাম। আমার কান্নাগুলোর বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। আসলে আমি এটা মেনে নিতে পারছি না যে আমার ভালোবাসার মানুষ একটা নাগিন। আমি বুঝছি না নীলা আমাকে ছাড়া, আমি বুঝতেছি না নীলাকে ছাড়া আমি কিভাবে থাকব। যে মেয়েটাকে একবার না দেখলে আমার রাতে ঘুম হয় না, সেই মেয়েটাকে আমার সারা জীবনের জন্য হারাতে হবে। আর এতে আমার কিছু করার নেই, কারণ একটা সাপের সাথে একটা সাধারণ মানুষের কখনো সংসার করতে পারে না। আমার খুব কষ্ট হচ্ছিল নীলার কথা ভেবে। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি আমার বন্ধুর বাসায় চলে গেলাম। গিয়ে বন্ধুকে ডাকলাম। বন্ধু আমাকে দেখে খুবই অবাক হলো আর জিজ্ঞেস করলো, তুই এত রাতে আমার বাড়িতে? আমি গিয়ে আমার বন্ধুকে জড়িয়ে ধরলাম আর বললাম, বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আগে আমাকে সবটা তো বল। ও আমাকে ভেতরে নিয়ে গিয়ে এলো। আমি বললাম, নীলা একটা ইচ্ছাধারী নাগিন। আমি এখন কি করব বল? আমি নীলাকে ছাড়া বাঁচব না। আমার বন্ধু বলল, এ সব কিছুর সমাধান একজনই দিতে পারে, সে হলো ওই ওঝা। আমি বললাম, তুই ঠিক বলেছিস, চল আমরা এখনই ওনার কাছে যাব আর ওনার সাথে দেখা করব। আমরা দুজন তখনই বেরিয়ে পড়লাম। আমরা দুজনে ওঝার আশ্রমে পৌঁছতেই সকাল হয়ে গেল। আমাকে দেখেই ওই ওঝা বলল, এসো বৎস, আমি জানতাম তুমি আমার কাছে আসবেই, কারণ তোমাকে যে আসতেই হতো। আমি ওঝার পায়ে ধরে বললাম, আমি নীলাকে ছাড়া বাঁচব না, আপনি যে কোনো মূল্যে নীলাকে আমার করে দিন। ওঝা একটু মুচকি হেসে বলল, নীলাও তোমাকে সত্যিই ভালোবাসে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কি বলছেন এসব? ওঝা বলল, আমি এমন এক প্রেম কখনো দেখিনি। একটা ইচ্ছাধারী নাগিন একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে তা আমি আগে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন? উনি বলল, উনি আমাদের বাড়ি থেকে চলে আসার পর এসব নিয়ে সাধনায় বসেছিল আর তারপর এসব কিছু জানতে পারি। আমি বললাম, আমি এখন কি করব বলুন? ওঝা বলল, আগামী 3 দিন পর অমাবস্যা। ওই দিন নীলা একটা বিশেষ বস্তু পান করে পরিপূর্ণ একজন নাগিনের রূপে পরিণত হবে। তোমাকে নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে, তবেই ওকে মানুষ রূপে ফিরে পেতে পারবে। ওকে চোখে চোখে রাখো, এটাই একমাত্র উপায়। আমি আমার বন্ধুকে বললাম, তাড়াতাড়ি বাড়ি চল। আমরা ওঝার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি শুধু ভাবছিলাম কখন বাড়ি পৌঁছবো। নীলা কি চলে গেছে? আমার মাথা কাজ করছিল না। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। যেতেই মা আমাকে বলল, জুনাইদ, নীলা সকাল থেকে ঘরে নেই, কোথায় যেন চলে গেছে। আমি মায়ের কথা শুনে মাটিতেই বসে পড়লাম আর চিৎকার করে কাঁদতে লাগলাম। মা জিজ্ঞেস করছে, কি হলো বাবা, এইভাবে কাঁদছিস কেন? মাকে বললাম, মা, নীলা আমাকে ছেড়ে চলে গেছে আর কখনো ফিরে আসবে না। কি বলছিস তুই এসব? নীলা চলে গেছে মানে?
আজ আর লুকিয়ে লাভ নেই। আমি মাকে সব সত্যি কথা বলে দিলাম আর বললাম, নীলা নীলা একটা ইচ্ছাধারী নাগিন। আমার কথা শুনে মা খুবই অবাক হলো। মা বলল, নীলা যদি একটা নাগিন হয় তাহলে ওর চলে যাওয়াতে তোর মঙ্গল হয়েছে। আমি মাকে বললাম, মা আমি নীলাকে ছাড়া বাঁচব না, আর আমি জানি নীলাও আমাকে ছাড়া বাঁচবে না। মা আমাকে জিজ্ঞেস করলো, যদি তোকে ছাড়া নীলা বাঁচবেই না তাহলে তোকে ছেড়ে চলে গেল কেন? আমি মাকে বললাম, সে কথা আমি তোমাকে বলতে পারবো না, শুধু মনে রেখো নীলা তোমার ছেলের ভালোর জন্যই তোমার ছেলেকে ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত। মেয়েটা যে আমাকে সত্যিই ভালোবাসত তার প্রমাণ সে নিজেই দিয়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমি আবার ওই ওঝার আশ্রমের দিকে ছুটলাম। ওখানে গিয়েই ওঝার পা দুটো জড়িয়ে ধরলাম আর বললাম, নীলা আমাকে ছেড়ে চলে গেছে, নীলা আর আমার বাড়িতে নেই। আমি তাহলে কিভাবে ওকে মানুষরূপে ফিরিয়ে আনবো? ওঝা বলল, নিরাশ হয়েও না বৎস, আমাকে একটু ভাবতে দাও। ওঝা সাহেব চোখ বন্ধ করে ভাবতে লাগলো। অনেকক্ষণ পর চোখ খুলে বলল, ওরা সবাই এমন একটা স্থানে মিলিত হবে যার চারপাশে থাকবে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি ওঝাকে বললাম, আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, আর আমি নীলাকে ওইখানেই ওই সাপের সাথে দেখা করতে দেখেছি। ওঝা বলল, তাহলে আমি নিশ্চিত ওরা সবাই ওই জায়গাতেই আসবে ওই বস্তু পান করার জন্য। আমি বললাম, তাহলে আমি কি করব বলুন? ওঝা সাহেব আমাকে বলল, তোমাকে আগামী 2 দিন পর অমাবস্যার রাতে ওই স্থানে যেতে হবে, যাতে নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে, তবেই ও একজন মানুষ রূপে ফিরতে পারবে। আমি ওই ওঝা সাহেবকে জিজ্ঞেস করলাম, কিন্তু নীলার পেটে যে অর্ধমানব আছে তার কি হবে? ওই বাচ্চাটাকে কি করব? ওঝা বলল, ভয় পাওয়ার কিছু নেই, ওটা কোনো অর্ধমানব নয়, ওটা তোমার মতোই একজন মানুষ। নীলা প্রতিদিন যে ওর বোনের থেকে শক্তি নিত, তখন বিষক্রিয়ার ফলেই ওই বাচ্চাটার অবস্থা এমন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে উপায়? ওঝা বলল, নীলার যখন সাধারণ মানুষরূপে ফিরে আসবে তখন ওই বিষক্রিয়া কেটে যাবে, আর আস্তে আস্তে বাচ্চাটাও মানুষের রূপে ফিরে আসবে। ওঝা আরও বলল, তোমাকে শুধু নীলাকে ওই বস্তু পান করা থেকে বিরত রাখতে হবে। আমি ওঝার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাড়ি এসে আমার ঘরে চলে গেলাম। ঘরটায় ঢুকেই শূন্যতা অনুভব করলাম। এর শূন্যতা যে নীলার শূন্যতা, পুরো ঘরটা নিস্তব্ধ লাগছে। আমার কেমন জানি লাগছে, আসলে কখনো একা একা থাকিনি নীলাকে ছেড়ে। অমাবস্যা আসতে আরও 2 দিন বাকি। জানি না এই 2 দিন আমার কিভাবে কাটবে। অনেক কষ্টে ও বহু প্রতীক্ষার পর সে কাঙ্ক্ষিত অমাবস্যা আসলো। আমি সন্ধ্যাবেলা থেকে রেডি হয়ে বসে আছি। আমি নীলাকে ছেড়ে থাকতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার লক্ষ্য একটাই ছিল, যে কোনো উপায়ে নীলাকে মানুষের রূপে ফিরিয়ে আনা। আমি ঠিক রাত 12টায় বাড়ি থেকে বের হলাম আর জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি কিছু দূর হাঁটার পর জঙ্গলের মাঝখানে পৌঁছে গেলাম। এবার আমি খেয়াল করলাম জঙ্গলের মাঝখানে কিছু একটার আলো দেখা যাচ্ছে। আসলে আলো বললে ভুল হবে, ওই জায়গাটুকু দিনের আলোর মতো পরিষ্কার ছিল। আমি দেখতে পেলাম ওই জায়গায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমি ওই লোকগুলোর মধ্যে নীলার বাবা মাকেও দেখতে পেলাম। আমি এগিয়ে গেলাম, কিন্তু নীলাকে কোথাও দেখতে পেলাম না। একটু পর নীলা পেছন থেকে বেরিয়ে এলো। নীলা আসতেই ওর বাবা নীলার হাতে একটা পাত্র দিল আর বলল, নীলা, তুই একমাত্র এটা পান করিসনি, আর সবাই পান করেছে, নে পান করে সারা জীবনের জন্য নাগিন রূপে ফিরে আয়। নীলা পাত্রটা হাতে নিল, আর যেই পান করতে যাবে ঠিক তখনই আমি আড়াল থেকে দৌড়ে গিয়ে নীলার মুখের কাছ থেকে পাত্রটা কেড়ে নিলাম আর জঙ্গলের ভিতরে ছুঁড়ে মারলাম। আমি নীলাকে বললাম, নীলা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নীলার বাবা তার সাপের রূপে ফিরে এলো আর আমাকে তার লেজের সাহায্যে চেপে ধরলো আর বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নাগিন হওয়া নষ্ট করলি, আজ তোকে মরতে হবে। আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নীলা এবার রেগে গেল আর ওর বাবাকে বলল, বাবা, জুনায়েদকে ছেড়ে দাও, ওর কিছু হলে তুমি যে আমার বাবা সেটাও আমি ভুলে যাব। নীলার বাবা আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। নীলা দৌড়ে গিয়ে আমার মাথাটা ওর কোলে তুলে নিল
আর বলল, তুমি ঠিক আছো তো? আমি নীলার মুখে আমার হাত আলতো করে বুলিয়ে বললাম, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না নীলা। আমি খেয়াল করলাম নীলার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাদের এই ভালোবাসা দেখে ওখানকার সবাই তাদের চোখের কোণে জল মুছতে বাধ্য হলো। নীলার বাবা বলল, নীলা, তুই কিন্তু সারা জীবনের জন্য তোর নাগিন রূপ হারালি। নীলা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাবা, আমি নাগিন হয়ে না, জুনায়েদের স্ত্রী হয়ে বাঁচতে চাই। নীলার বাবা বলল, তাহলে আমরা আর কিছু বলবো না, ভালো থাকিস। নীলার বাবা সহ পুরো পরিবার জঙ্গলের ভিতরে চলে গেল। আমি নীলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আমি নীলার কাঁধে ভর দিয়ে বাড়ি চলে আসলাম। নীলা মানুষ রূপে ফিরে আসার কিছুদিন পর নীলার পেটের বাচ্চাটাও স্বাভাবিক রূপে ফিরে এসেছে। আসলে বিষ কেটে যাওয়ার পর বাচ্চাটার অর্ধমানব নেই, একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে। নীলার কোল জুড়ে এসেছে একটা ফুটফুটে কন্যা সন্তান। আমরা অনেক সুখে আছি। এরপর আর কখন নীলার ওই নাগিন রূপটা আর প্রকাশ পায়নি।